Hello students, welcome to another video lecture of biology class. So today's topic is evidences in favor or in support of evolution. ইভলিউশনের বা অভিব্যক্তির পক্ষে যে প্রমাণগুলো রয়েছে সেইগুলো আজকের আমাদের টপিক। সেই প্রমাণগুলো সম্পর্কে আমরা আজকে ডিসকাস করব। সো আমি আগের লেকচারে বলেছিলাম যে ইভলিউশন হায়ার অর্গানিজমের ক্ষেত্রে আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু ইভলিউশন এই প্রসেসটা যে চলছে সেটার আমরা অনেক এভিডেন্স পেয়েছি। সো সেই এভিডেন্সগুলো সম্পর্কেই আমরা ডিসকাস করব এখন। সো উই কান্ট সি ইভলিউশন হ্যাপেনিং ইন ফ্রন্ট অফ আওয়ার আইজ। আমাদের চোখের সামনে যে ইভলিউশন ঘটছে সেটা আমরা ঠিকমতো বুঝতে পারি না। উই হ্যাভ টু বিলিভ ইন ইট বিকজ ডেফিনেট এভিডেন্সেস প্রেজেন্ট দ্যাট সাপোর্ট দ্য প্রসেস অফ ইভলিউশন। যদিও আমরা খালি চোখে আমাদের চোখের সামনে ইভলিউশন ঘটছে সেটা বুঝতে না পারলেও আমাদের চোখের সামনে কিন্তু আমরা অনেক এভিডেন্স পেয়েছি, যেই এভিডেন্সটা সাপোর্ট করে কাকে, যে ইভলিউশন চলছে এটাকে সাপোর্ট করে। সো সেই এভিডেন্সেসগুলো কী কী যেগুলো আমরা এখন ডিসকাস করব। ফার্স্ট ওয়ান ইজ কম্প্যারেটিভ অ্যানাটমি অ্যান্ড মরফোলজিক্যাল এভিডেন্স, সেকেন্ড ইজ প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্স, ফোর্থ এমব্রায়োলজিক্যাল এভিডেন্স, third embryological evidence, and fourth is molecular and cytological evidence. So let's start with the first one, that is the comparative anatomy and morphological evidence. অ্যানাটমি মানে আমরা জানি অ্যানাটমি কাকে বলে। অ্যানাটমি হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার, অর্থাৎ একটা অর্গানিজমের ইন্টারনাল স্ট্রাকচারকে আমরা অ্যানাটমি বলি। অ্যান্ড মরফোলজি হচ্ছে যে অর্গানিজমের যেটা এক্সটার্নাল স্ট্রাকচার যেটা হয়, অর্থাৎ বাইরের যে গঠনটা হচ্ছে, বাহ্যিক গঠন হচ্ছে বা বাহ্যিক যে ক্যারেক্টারিস্টিক্সগুলো হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আর মরফোলজিক্যাল স্ট্রাকচার। সো কম্প্যারেটিভ অ্যানাটমি অ্যান্ড মরফোলজিক্যাল এভিডেন্স বলতে যদি আমরা কিছু অর্গানিজম নিই এবং সেই অর্গানিজমগুলোর মধ্যে তাদের যে অন্তর্গঠন এবং তাদের যে বাহ্যিক বৈশিষ্ট্য বা বাহ্যিক গঠনের যদি আমরা তুলনামূলকভাবে একটা অ্যানালাইসিস করি, তাদের মধ্যে একটা কম্পেয়ার করি, দুটো অর্গানিজমকে নিয়ে তাদের মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না, দুটো অর্গানিজমের মধ্যে কিছু সিমিলার ক্যারেক্টার্স দেখতে পাবো বা কিছু সিমিলার স্ট্রাকচার দেখতে পাবো বা কিছু ডিসিমিলার স্ট্রাকচার দেখতে পাবো। সো যাদের মধ্যে সিমিলার স্ট্রাকচার থাকছে যে অর্গানিজমগুলো, তারা হতে পারে মেবি দে আর ক্লোজলি রিলেটেড, আর একই যে অ্যানসেস্টার রয়েছে সেই একই অ্যানসেস্টার থেকে তারা ইভলভ করে এসেছে। আর যাদের আমরা ডিসিমিলার স্ট্রাকচার দেখতে পাচ্ছি, ডিসিমিলার ক্যারেক্টার দেখতে পাচ্ছি, মেবি তারা হচ্ছে ফার রিলেটেড, অর্থাৎ তারা একে অপরের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বা তারা উৎপত্তিগতভাবে অরিজিনালি যদি দেখতে যাই তাহলে তারা হয়তো পৃথক হতে পারে। তো সেই জন্য এই এভিডেন্স বা এই যে এই অ্যানালাইসিসটা, অর্থাৎ মরফোলজিক্যালি এবং অ্যানাটমিক্যালি যে অর্গানিজমের ক্ষেত্রে যে একটা কম্পেয়ার করা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ইভলিউশনের অ্যাসপেক্টে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে আমরা ইভলিউশনের সাপোর্টে কিছু এভিডেন্স পেয়েছি। সো এই কম্পারেটিভ অ্যানাটমি এবং মরফোলজিক্যাল এভিডেন্সের আন্ডারে ফার্স্ট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে হোমোলোগাস অর্গান অর সমসংস্থ অঙ্গ। সো হোমোলোগাস, হোমো কথাটার মানে হচ্ছে সিমিলার বা সেম। সো তার মানে হচ্ছে যে অর্গানস দ্যাট আর স্ট্রাকচারালি সিমিলার বাট ফাংশনালি ডিফারেন্ট আর কল্ড হোমোলোগাস অর্গান। সো মনে রাখতে হবে যে সমস্ত অর্গানগুলো স্ট্রাকচারালি সিমিলার, গঠনগতভাবে যারা একই, কিন্তু ফাংশনালি দে আর ডিসিমিলার, অর্থাৎ কার্যগতভাবে তারা ডিফারেন্ট, সেই সমস্ত অর্গানগুলোকে বলা হচ্ছে হোমোলোগাস অর্গান। অর্থাৎ তাদের গঠনগতভাবে তারা একই ধরনের হবে কিন্তু তারা ডিফারেন্ট ফাংশন পারফর্ম করছে ইন ডিফারেন্ট এনভায়রনমেন্ট, আলাদা আলাদা পরিবেশে তারা আলাদা আলাদা ফাংশন পারফর্ম করছে। তো সেই সমস্ত অর্গানগুলোকে বলবো আমরা হোমোলোগাস অর্গান। আচ্ছা, এখানে আরেকটা কথা, হোমোলোগাস অর্গান এই যে টার্মটা, এই টার্মটা সর্বপ্রথম যে সায়েন্টিস্ট দিয়েছিলেন সেই সায়েন্টিস্টের নাম হচ্ছে রিচার্ড আওয়েন। সো রিচার্ড আওয়েন সর্বপ্রথম হোমোলোগাস অর্গান এই টার্মটা সর্বপ্রথম উনি দিয়েছিলেন। সো এরপর আমরা এক্সাম্পলের দিকে এগোবো, যে এক্সাম্পল কী আছে যেগুলো হচ্ছে স্ট্রাকচারালি সিমিলার অথচ ফাংশনালি হচ্ছে ডিফারেন্ট হচ্ছে, এরকম কিছু এক্সাম্পল হোমোলোগাস অর্গানের এক্সাম্পল। হোমোলোগাস অর্গানের এক্সাম্পলের মধ্যে পড়ছে ফোর লিম্বস অফ হিউম্যান, হোয়েল, ব্যাট, চিতা আর দ্য এক্সাম্পল অফ হোমোলোগাস অর্গান। অর্থাৎ মানুষ, তিমি, বাদুড়, চিতা, এদের যে ফোর লিম্বস রয়েছে, যে অগ্রপদ রয়েছে, সেই অগ্রপদগুলো হোমোলোগাস অর্গানের এক্সাম্পল মনে রাখার জন্য আমরা একটা নিমোনিক ইউজ করতে পারি। হিউম্যান যেমন রয়েছে ঠিক রইল, অ্যান্ড এই হোয়েল, ব্যাট, চিতা এটাকে আমরা সিম্পলি WBC দিয়ে মনে রাখতে পারি, অর্থাৎ হিউম্যান WBC। হিউম্যান WBC ইজ দ্য এক্সাম্পল অফ
হোমোলোগাস অর্গান। সো হিউম্যান ডাব্লিউবিসিটা এক্সাম্পল নয়, এটা মনে রাখার বিষয় যে হিউম্যান ডাব্লিউবিসি এখান থেকে হোমোলোগাস অর্গানের আমরা এক্সাম্পল মনে রাখতে পারবো। সো হিউম্যান থেকে তো হিউম্যান আসছে, ডাব্লিউ ফর হোয়েল, বি ফর ব্যাট অ্যান্ড সি ফর চিতা। তো এদের যে অগ্রপদগুলো রয়েছে এগুলো হোমোলোগাস অর্গান। নট অনলি এই হোয়েল, ব্যাট, চিতা, এছাড়াও আরও কয়েকটা এক্সাম্পলে আমরা অ্যাড করতে পারি, যেমন হচ্ছে হিউম্যান হ্যান্ড, এছাড়া হর্সের যে 4 লিম্স রয়েছে, ফ্রগসের 4 লিম্স রয়েছে, বার্ডসের যে উইংস রয়েছে, এই সমস্ত কিছুই কিন্তু হোমোলোগাস অর্গানের এক্সাম্পল। আচ্ছা, আমরা প্রথমেই বলেছি হোমোলোগাস অর্গান মানে স্ট্রাকচারালি সিমিলার হবে, বাট এই সমস্ত অর্গান যেগুলোর আমরা এক্সাম্পল বললাম, এই এক্সাম্পলগুলো যদি আমরা, এই অর্গানগুলোকে যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এরা কিন্তু সুপারফিশিয়ালি দে আর ডিফারেন্ট ইন স্ট্রাকচার, অর্থাৎ বাইরে থেকে বাহ্যিক দিক থেকে এদের স্ট্রাকচারটা বা আকার আকৃতিটাও কিন্তু ডিফারেন্ট টাইপসের হয় এবং এরা ডিফারেন্ট ফাংশন করে। হিউম্যানের হ্যান্ড বা 4 লিম্ব যেটাকে বলছি আমরা, হ্যান্ডটা ইউজ হয় কিসের জন্য? কোনো কিছু ধরার জন্য, হচ্ছে চিতার ক্ষেত্রে দৌড়ানোর জন্য, ব্যাটের ক্ষেত্রে ওড়ার জন্য, পাখির ক্ষেত্রে ওড়ার জন্য। সো এই সমস্ত ডিফারেন্ট ফাংশন করছে এবং এরা কিন্তু সুপারফিশিয়ালি বাহ্যিক দিক থেকেও এরা কিন্তু ডিফারেন্ট স্ট্রাকচার। বাট যদি এদের ক্ষেত্রে আমরা ইন্টারনাল স্ট্রাকচারটা ফলো করি তাহলে দেখতে পাবো এদের প্রত্যেকের যে বেসিক যে অর্গানাইজেশনাল প্ল্যান রয়েছে, বেসিক যে অর্গানাইজেশন, স্ট্রাকচারের যে অর্গানাইজেশন, সেটা কিন্তু সেম হয়। So these organs follow the same basic plan of organization during their development. এরা উৎপত্তিগতভাবে কিন্তু একই ধরনের সজ্জারীতি দেখা যায় এদের ক্ষেত্রে। Bones in these organs are same, but the size, shape and even internal structure of these bones are all adapted to play a different role in different environment. অর্থাৎ এই যে প্রথমেই বললাম আমি যে এরা বাহ্যিক দিক থেকে এদের আকার আকৃতিটা ডিফারেন্ট টাইপের হলেও এদের কিন্তু ভিতরের আভ্যন্তরীণ গঠন যদি আমরা দেখতে পাই তাহলে আভ্যন্তরীণ গঠনে প্রত্যেকটা অর্গান, যেটা আমরা বললাম, এই প্রত্যেকটা অর্গানের ক্ষেত্রে কিন্তু গঠনটা আমরা একই ধরনের দেখতে পাবো এবং প্রত্যেকটা 4 লিম্বই কিন্তু সেই একই ধরনের বোনস দিয়ে গঠিত, দ্যাট ইজ দ্য হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পল, মেটাকার্পল, ফ্যালেঞ্জিস। সো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই বেসিক বোন স্ট্রাকচারটাই কিন্তু প্রেজেন্ট রয়েছে। সো সেই জন্য এই অঙ্গগুলি একই ধরনের হাড় দিয়ে গঠিত হলেও এরা বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের কাজ করার জন্য অভিযোজিত হয়ে পৃথক আকৃতি ও আকার বিশিষ্ট হয়ে গেছে। সো অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এরা একটা কমন জায়গা থেকে উৎপত্তি লাভ করেছে। সো এটা হচ্ছে একটা কমন প্লেস যেখান থেকে এরা অরিজিন করেছে এবং অরিজিন করার পর এরা ডিফারেন্ট এনভায়রনমেন্টে ছড়িয়ে পড়েছে। সো ডিফারেন্ট এনভায়রনমেন্টে ছড়িয়ে পড়ার ফলে এদের ওই এনভায়রনমেন্ট ওয়াইজ এদের মধ্যে মডিফিকেশন ঘটেছে, দ্যাট ইজ ইভলিউশন ক্রিয়েট হয়েছে, এদের মধ্যে ইভলিউশন দেখা গেছে। অর্থাৎ একটা বেসিক জায়গা থেকে উৎপন্ন হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার ফলে সেই বিভিন্ন এনভায়রনমেন্টের ডিমান্ড বা বিভিন্ন এনভায়রনমেন্টের নিড ফুলফিল করার জন্য এরা কিন্তু নিজেদের মধ্যে একটা ইভলিউশন ঘটিয়েছে, মডিফিকেশন ঘটিয়েছে এবং দ্যাটস ওয়াই এদের যে সুপারফিশিয়াল যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, সুপারফিশিয়াল বা বাহ্যিক স্ট্রাকচারটা ডিফারেন্ট হচ্ছে, ফাংশন ডিফারেন্ট হচ্ছে, বাট ইন্টারনাল স্ট্রাকচার কিন্তু এদের সেম রয়ে গেছে। সো দিস টাইপ অফ ইভলিউশন ইজ কল্ড ডাইভারজেন্ট ইভলিউশন and homologous organs or homologous structures are result of divergent evolution. ডাইভারজেন্ট ইভলিউশন কখন বলছি আমরা? অর্থাৎ একটা কমন অ্যানসেস্টর থেকে উৎপন্ন হয়ে বিভিন্ন পরিবেশে ছড়িয়ে পড়ে এবং সেই পরিবেশ ওয়াইজ যখন অ্যাডাপ্ট হচ্ছে, অভিযোজিত হচ্ছে বা ইভলভ হচ্ছে, সেই ধরনের ইভলিউশনকে বলা হচ্ছে ডাইভারজেন্ট ইভলিউশন। এবং এই ডাইভারজেন্ট ইভলিউশনের রেজাল্টটাই হচ্ছে, ফলটাই হচ্ছে এই হোমোলোগাস অর্গান। অর্থাৎ ডাইভারজেন্ট ইভলিউশনের ফলেই হোমোলোগাস অর্গান সৃষ্টি হয়েছে এবং এই হোমোলোগাস অর্গান কমন অ্যানসেস্ট্রিকে ইন্ডিকেট করে। সো ইট ইন্ডিকেটস কমন অ্যানসেস্টার্স, অর্থাৎ এদের প্রত্যেকের ক্ষেত্রে এরা একই পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়েছে। অর্থাৎ যে এক্সাম্পলগুলো আমরা বললাম যাদের ক্ষেত্রে আমরা হোমোলোগাস স্ট্রাকচার দেখতে পাচ্ছি, তার মানে তারা প্রত্যেকেই একই পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়েছে এবং একই পূর্বপুরুষ থেকে সৃষ্টি হওয়ার জন্য এরা কিন্তু ক্লোজলি রিলেটেড, অর্থাৎ আদার অর্গানিজম থেকে এরা কিন্তু বেশি সাদৃশ্য বিশিষ্ট এবং বেশি ক্লোজলি রিলেটেড হচ্ছে।
এছাড়া আমরা ইনভার্টিব্রেটের ক্ষেত্রেও কিছু হোমোলোগাস অর্গানের এক্সাম্পল দিতে পারি, যেমন মাউথ পার্টস অফ ককরোচ, হানিবি, মসকিউটো অ্যান্ড বাটারফ্লাই হ্যাভ দ্য সেম ফান্ডামেন্টাল প্ল্যান বাট দে হ্যাভ ডিফারেন্ট ফাংশন টু পারফর্ম। সো এদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত এই যে মাউথ পার্টস, ককরোচ, হানিবি, মসকিউটো, বাটারফ্লাই, এদের যে মুখ উপাঙ্গ যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু তাদের যদি আমরা বেসিক অর্গানাইজেশন দেখি, তাদের যদি ইন্টারনাল স্ট্রাকচার দেখি সেম থাকে, বাট তারা ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন পারফর্ম করে। প্ল্যান্টের ক্ষেত্রে কিছু আমরা এক্সাম্পল দিতে পারি, যেমন ইন প্ল্যান্টস দ্য হোমোলোগাস অর্গ্যানস মে বি এ থর্ন অফ বাউগেনভেলিয়া অ্যান্ড টেন্ড্রিল অফ কিউকারবিটা। হোমোলোগাস অর্গ্যানের প্ল্যান্টের ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে বাউগেনভেলিয়া প্ল্যান্টের ক্ষেত্রে থর্ন যেটা কাটা, এবং কিউকারবিটার ক্ষেত্রে টেন্ড্রিল, এগুলো কিন্তু হোমোলোগাস অর্গ্যান। দুজনেই অর্থাৎ বাউগেনভেলিয়ার থর্ন এবং কিউকারবিটার টেন্ড্রিল দুজনেই কিন্তু অরিজিনগতভাবে, উৎপত্তিগতভাবে তারা অ্যাক্সিলারি ইন পজিশন, অর্থাৎ কাক্ষিক পোর্শন থেকে, কাক্ষিক অংশ থেকে তারা উৎপন্ন হয়ে থাকে, বাট ফাংশন প্লে করে ডিফারেন্ট। থর্ন, বাউগেনভেলিয়ার থর্ন মেনলি প্রোটেক্টিভ ইন নেচার, প্রোটেক্টের ফাংশন করে, আর টেন্ড্রিল অফ কিউকারবিটা মেনলি হচ্ছে যেটা করে সেটা হচ্ছে ক্লাইম্বিংয়ে, ওই যেহেতু কিউকারবিটা তো এক ধরনের ক্লাইম্বার প্ল্যান্ট, সো এটা ক্লাইম্বিংয়ে সাহায্য করে থাকে, এদিকে সাপোর্ট করে, এই টেন্ড্রিলের সাহায্যে এরা অন্য কোনো সাপোর্টকে অবলম্বন করে ক্লাইম্ব করতে সাহায্য করে। সো এটা গেল হোমোলোগাস অর্গান। সেকেন্ড পার্ট অফ কম্পারেটিভ অ্যানাটমি অ্যান্ড মরফোলজিক্যাল এভিডেন্সেসের ক্ষেত্রে সেকেন্ড পার্ট হচ্ছে, সেকেন্ড যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অ্যানালোগাস অর্গানস, দ্যাট ইজ দ্য সমবৃত্তি অঙ্গ। তো সমবৃত্তি অঙ্গ কি না, এটা হচ্ছে ডিফারেন্ট হবে। সমবৃত্তি অঙ্গটা কি হবে না, যে অপোজিট, টোটালটাই অপোজিট। হোমোলোগাস অর্গানের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, যে স্ট্রাকচারালি সিমিলার বাট ফাংশনালি ডিফারেন্ট, বাট অ্যানালোগাস অর্গানের ক্ষেত্রে হবে ফাংশনালি সিমিলার বাট স্ট্রাকচারালি ডিফারেন্ট। সো অ্যানালোগাস অর্গানস আর দ্যাট অর্গানস that are functionally similar but structurally different are called analogous organ, অর্থাৎ যেসব অঙ্গ কার্যগতভাবে একই কিন্তু গঠনগত, উৎপত্তিগতভাবে পৃথক, তাদেরকে সমবৃত্তি অঙ্গ বলবো। সো এইগুলো হচ্ছে অ্যানালগাসটা কমপ্লিটলি হচ্ছে ডিফারেন্ট টু হোমোলোগাস অর্গান। এক্সাম্পল কি কি আছে, যেমন উইংস অফ ইনসেক্ট অ্যান্ড উইংস অফ বার্ডস আর অ্যানালগাস। বার্ডসের ক্ষেত্রে যে উইংস বা ডানা দেখতে পাই এবং ইনসেক্টের যে উইংস দেখতে পাই, তারা অ্যানালগাস অর্গানের এক্সাম্পল হবে। দুজনে ফাংশন কিন্তু একই ফাংশন পারফর্ম করে, অর্থাৎ বার্ডসের যে ডানা এবং ইনসেক্টের যে ডানা দুজনেই কিন্তু দুজনকে উড়তে সাহায্য করছে, বাট এদের যে বেসিক অর্গানাইজেশন প্ল্যান বা বেসিক যে স্ট্রাকচার রয়েছে সেটা কিন্তু ডিফারেন্ট। উইংস অফ বার্ডসের ক্ষেত্রে বিভিন্ন বোনস দ্বারা এরা তৈরি হয়েছে, যেমন ওই বলে এলাম আমরা হিউমেরাস, রেডিয়াস আলনা, এরকম বিভিন্ন বোনস দ্বারা এরা তৈরি হয়েছে, তাতে ফেদার রয়েছে, তাতে মাসল রয়েছে উইংসের ক্ষেত্রে। এবং উইংস, বার্ডসের যে উইংস সেটা অরিজিনগতভাবে যদি আমরা দেখি, উৎপত্তিগতভাবে যদি আমরা দেখি, তাহলে সেটা হচ্ছে যে ফোর লিম যেটা ছিল সেই ফোর লিমটা মডিফাইড হচ্ছে। সো wings of bird, it is a modified forelimb, modified forelimb, অগ্রপদটা মডিফাই হয়ে এরকম ভাবে তৈরি হয়েছে একটা উইংস। এবং উইংস অফ ইনসেক্ট যদি আমরা দেখি, তাহলে ইনসেক্টের উইংস ইট ইজ অ্যান এক্সটেনশন অফ বডি পার্ট, এক্সটেনশন অফ বডি পার্ট, অর্থাৎ এদের যে এক্সোস্কেলিটন থাকে মানে বহিঃকঙ্কাল, সেই বডি পার্টটাই লার্জ হয়েছে, এনলার্জ হয়েছে এবং হচ্ছে এক্সটেনশন মানে অ্যাকচুয়ালি উপবৃদ্ধি বলতে পারি, সেই রকম উপবৃদ্ধি তৈরি করে উইংস তৈরি করেছে। এবং মেনলি কাইটিন নির্মিত এরকম একটা উইংস হয় ইনসেক্টের ক্ষেত্রে। এদের ক্ষেত্রে কিন্তু ওই রকম ধরনের ফেদার বলো বা হচ্ছে এদের ক্ষেত্রে কোনো মাসল বলো বা বোন বলো, এরকম কিছু স্ট্রাকচার কিন্তু থাকে না। সো স্ট্রাকচারালি ডিফারেন্ট, অরিজিনালি ডিফারেন্ট, উৎপত্তিগতভাবে ডিফারেন্ট, গঠনগতভাবে ডিফারেন্ট, বাট বোথ কিন্তু ফাংশন করছে সেম জিনিস, একই পরিবেশে থাকার জন্য। তাদের বেসিক যে নিডটা ছিল সেটা হচ্ছে ওরা, সো বেসিক নিডটা কমপ্লিট করার জন্য এরা ইভলভ করেছে, যদিও স্ট্রাকচারালি ডিফারেন্ট, এবং ইভলভ করে একই ধরনের ফাংশন করছে। নেক্সট কি আছে, পেক্টোরাল ফিনস অফ শার্ক অ্যান্ড ফ্লিপার্স অফ ডলফিন, এটাও একটা অ্যানালোগাস অর্গানের এক্সাম্পল। স্টিংস অফ হানিবি অ্যান্ড স্করপিয়ন, যেটা কাঁকড়া বিছে এবং হানিবি অর্থাৎ হচ্ছে মৌমাছি, তাদের যে স্টিংস অর্থাৎ হুল, এটাও কিন্তু হচ্ছে এক ধরনের অ্যানালোগাস অর্গানের এক্সাম্পল। সো আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে এখানে, সেটা হচ্ছে স্টিংস অফ হানিবি ইট ইজ এ মডিফাইড ওভিপোজিটর, modified ovipositor আর স্করপিয়ন it is a modified body part. So যেটা স্টিং অফ স্করপিয়ন that is modified body part
আর স্টিংস অফ হানিবি অর্থাৎ মৌমাছির যে হুলটা রয়েছে সেটা হচ্ছে মডিফাইড ওভিপোজিটর। ওভিপোজিটর মানে যেখানে এগ অ্যাকচুয়ালি প্রডিউস হতো যেইখানে, সেটা হচ্ছে ওভিপোজিটর। অ্যান্ড আমরা জানি এখানে যে মৌমাছির যে হানিবি সেটা হচ্ছে মডিফাইড ওভিপোজিটরের মধ্যে পড়ছে। অ্যান্ড স্করপিয়নের ক্ষেত্রে এটা বডি পার্ট। সো দুজনেরই ফাংশন কিন্তু আত্মরক্ষা বা হচ্ছে প্রোটেকশনের জন্য দেয়। সো ফাংশন কিন্তু সেম, বাট অরিজিনালি বা উৎপত্তিগতভাবে এটা কিন্তু ডিফারেন্ট। প্ল্যান্টসের ক্ষেত্রে কিছু এক্সাম্পল আমরা দিতে পারি এখানে। সো প্ল্যান্টসের ক্ষেত্রে কি এক্সাম্পল আছে? প্ল্যান্টসের ক্ষেত্রে ইজ এ সুইট পটাটো। তো প্ল্যান্টসের ক্ষেত্রে অ্যানালোগাস অর্গানের এক্সাম্পল হচ্ছে সুইট পটাটো অ্যান্ড পটাটো। সুইট পটাটো ইজ এ মডিফাইড রুট। রুট মডিফাই হয়ে তৈরি হয় সুইট পটাটো। আর পটাটো ইট ইজ এ মডিফাইড স্টেম। স্টেম মডিফাই হয়ে পটাটো তৈরি হচ্ছে। সো ইট ইজ এ মডিফাইড স্টেম। সো অরিজিনালি উৎপত্তিগতভাবে পৃথক, ফাংশন কিন্তু সেম, দুজনেই রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল ফাংশন করছে। আচ্ছা, রিজার্ভ ফুডকে রিজার্ভ করে রাখছে অ্যাজ ওয়েল অ্যাজ রিপ্রোডাকশনে সাহায্য করে। নেক্সট হচ্ছে এখানে আরও কয়েকটা এক্সাম্পল আমরা অ্যানালোগাস অর্গানের এক্সাম্পল প্ল্যান্টের ক্ষেত্রে দিতে পারি, যেমন হচ্ছে ফাইলোক্লেডস অ্যান্ড লিভস। সো যেগুলো হচ্ছে জেরোফাইটস তাদের ক্ষেত্রে অপানসিয়া বলতে পারি। অপানসিয়ার ক্ষেত্রে যে ফাইলোক্লেডস এবং এমনি নর্মাল প্ল্যান্টের ক্ষেত্রে যে লিফ, তারাও হচ্ছে অ্যানালোগাস ইন নেচার। লিফ এবং ফাইলোক্লেডস বোথ পারফর্ম করে ফটোসিনথেসিস, বাট স্ট্রাকচারালি দে আর ডিফারেন্ট। লিফ তো হচ্ছে লিফের মধ্যে পড়ে, অ্যান্ড ফাইলোক্লেডস ইট ইজ এ মডিফাইড স্টেমের মধ্যে পড়ছে। সো এক্ষেত্রে এইগুলো হচ্ছে সবগুলোই অ্যানালোগাস অর্গানের এক্সাম্পল। এবার এই ধরনের স্ট্রাকচারগুলো ইট ইজ দ্য রেজাল্ট অফ দিস স্ট্রাকচারস আর দ্য রেজাল্ট অফ কনভার্জেন্ট ইভলিউশন। কনভার্জেন্ট ইভলিউশনের ফলে এই সমস্ত স্ট্রাকচারগুলো তৈরি হয়। কনভার্জেন্ট ইভলিউশনটা কি? কনভার্জেন্ট ইভলিউশন হচ্ছে দিস ইজ দ্য কমন প্লেস। এইটা হচ্ছে কমন একটা এনভায়রনমেন্ট, এবং এই কমন এনভায়রনমেন্টে ডিফারেন্ট হচ্ছে অ্যানসেস্টার থেকে ডিফারেন্ট অর্গানিজম তৈরি হয়ে এই কমন প্লেসে এসে তারা মিলিত হচ্ছে। আগেরটা ছিল উল্টোটা, অর্থাৎ কমন জায়গা থেকে উৎপন্ন হয়ে ডিফারেন্ট পরিবেশে ছড়িয়ে পড়ছিল, ডাইভার্জ হচ্ছিল, সেই জন্য ডাইভার্জেন্ট। কনভার্জেন্ট ইভলিউশন হচ্ছে ডিফারেন্ট প্লেস থেকে তৈরি হচ্ছে, অর্থাৎ অরিজিনালি তারা ডিফারেন্ট কিন্তু হচ্ছে সেম একটা পোর্শনে কমন একটা প্লেসে এসে তারা মিলিত হচ্ছে, এবং এই এনভায়রনমেন্টের চাহিদা ওয়াইজ তারা নিজেরা একই ধরনের ইভলিউশন শো করেছে, একই ধরনের ফাংশন শো করছে। সো এটা হচ্ছে সেই জন্য কনভার্জেন্ট ইভলিউশনের ফলে উৎপন্ন হয়েছে। মনে রাখার একটা সিম্পল টেকনিক হচ্ছে যে এসি মনে রাখলে হবে। এসি এ ফর অ্যানালোগাস অ্যান্ড সি ফর কনভার্জেন্ট ইভলিউশন। তার মানে অ্যানালোগাস অর্গানটা তৈরি হচ্ছে কিসের ফলে? কনভার্জেন্ট ইভলিউশনের ফলে। আর হোমোলোগাস মনে রাখার আর একটা বিষয় হচ্ছে এইচডি ভার্সন। সো এইচ ফর হোমোলোগাস অ্যান্ড ডি ফর ডাইভার্জেন্ট। সো হোমোলোগাস অর্গান তৈরি হচ্ছে ডাইভার্জেন্ট ইভলিউশনের মারফত, অ্যান্ড অ্যানালোগাস অর্গান তৈরি হচ্ছে কনভার্জেন্ট ইভলিউশনের মারফত। সো এই যে অ্যানালোগাস যে অর্গান রয়েছে, এই অ্যানালোগাস অর্গানটা কিন্তু ইভলিউশনে ম্যাক্সিমাম যে সায়েন্টিস্টরা তারা অ্যানালোগাস অর্গানকে কিন্তু খুব বেশি প্রায়োরিটি দেননি। তার কারণ হোমোলোগাস অর্গান থেকে আমরা তো একটা এভিডেন্স পাচ্ছি বা একটা রিলেট করতে পারছি যে কারা কোন ধরনের অর্গানিজমগুলো ক্লোজলি রিলেটেড এবং কারা একই অ্যানসেস্টার থেকে তৈরি হয়েছে, কমন অ্যানসেস্টার থেকে তৈরি হয়েছে, সেটা তো আমরা পাচ্ছি। বাট অ্যানালোগাস অর্গান থেকে অ্যাকচুয়ালি আমরা সেই রকমভাবে খুব বেশি যে কিছু রিলেট করতে পারি তা কিন্তু নয়, খুব বেশি রিলেট করতে পারবো না। অর্থাৎ ফাংশনালি আমরা যদি দেখি এইরকম হাজারো অর্গানিজমের ক্ষেত্রে দেখা যায় যে তা অনেক অর্গানিজম রয়েছে যারা সেম ফাংশন শেয়ার করে থাকে, কিন্তু তারা আলাদা আলাদা জায়গা থেকে উৎপন্ন হয়েছে। সো তারা অ্যাকচুয়ালি কোনটা কার সঙ্গে ক্লোজলি রিলেটেড সেটা আমরা অ্যানালোগাস থেকে তো খুব ভালোভাবে ডিটারমাইন করতে পারবো না। দ্যাটস ওয়াই অ্যানালোগাস অর্গান এবং হোমোলোগাস অর্গানের দুটোর মধ্যে যদি আমাকে মোস্ট রিলায়েবল বলা হয় বা কম্পারেটিভলি কোনটা বেশি রিলায়েবল এভিডেন্স ইন সাপোর্ট অফ ইভলিউশন যদি বলে, তাহলে সেটা অবশ্যই হবে কিন্তু হোমোলোগাস অর্গান। নেক্সট ক্যাটাগরি কম্পারেটিভ অ্যানাটমি এবং মরফোলজিক্যাল এভিডেন্সের ক্ষেত্রে যেটা নেক্সট ক্যাটাগরি আছে, দ্যাট ইজ দ্য ভেস্টিজিয়াল অর্গানস, লুপ্তপ্রায় অঙ্গ বা নিষ্ক্রিয় অঙ্গ। কাকে বলবো না, আমাদের বডিতে আমরা কিন্তু এইরকম অনেক অর্গান দেখতে পাই যেই অর্গানগুলোর কোনো ফাংশন নেই, অথচ সেই অর্গানগুলো আমাদের বডিতে প্রেজেন্ট রয়েছে। আইদার সেটা রিডিউসড ফর্মে হতে পারে, অর্থাৎ একদম ক্ষুদ্রাকৃতি অবস্থায় আমাদের বডিতে প্রেজেন্ট রয়েছে, কিন্তু সেই বডি পার্টটার আমাদের কোনো ফাংশন নেই। সো এই যে অর্গানগুলো রয়েছে এইগুলোই হচ্ছে ভেস্টিজিয়াল অর্গানস। সো ডেফিনেশন কি?
organs which are present in reduced form and do not perform any function in the body but correspond to fully developed functional part or organs of related organisms are called vestigial organ. অর্থাৎ যে সমস্ত অপরিণত এবং ক্ষুদ্রাকৃতি যে সমস্ত অঙ্গগুলো আমাদের জীবতে কোনো কাজ করে না কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় প্রেজেন্ট রয়েছে, বাট তারা আমাদের পূর্বপুরুষের দিয়ে কোনো এক সময় সক্রিয় ছিল বা এখনও অন্য কোনো জীবের মধ্যে সক্রিয় অবস্থায় রয়েছে, সেই সমস্ত অঙ্গগুলোকে বলবো আমরা নিষ্ক্রিয় অঙ্গ বা লুপ্তপ্রায় অঙ্গ। সো এই ভেস্টিজিয়াল অর্গান কিন্তু ইন্ডিকেট করে যে একটা প্রজাতির মধ্যে আমি দেখতে পাচ্ছি যে একটা অর্গ্যান নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, কিন্তু ওই একই ধরনের অর্গ্যান অন্য কোনো প্রজাতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেটা অ্যাক্টিভ কন্ডিশনে রয়েছে, ফাংশন করছে, ফাংশনাল রয়েছে, ফুললি ডেভেলপড কন্ডিশনে রয়েছে। তার মানে এটা থেকে বায়োলজিস্টরা এটা কনক্লুড করতে পারছেন যে এই দুটো ডিসিমিলার স্পিসিস বা ডিসিমিলার যে গ্রুপ অফ অ্যানিমেলস রয়েছে তারা অ্যাকচুয়ালি কমন অ্যানসেস্টর থেকে অরিজিনেট করেছে, তারা একই ধরনের পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়েছে এবং তারা হচ্ছে ক্লোজলি রিলেটেড। সো সেটাই ভেস্টিজিয়াল অর্গান সেটাই ইন্ডিকেট করে। সো ভেস্টিজিয়াল অর্গানস ইন্ডিকেট টু ডিসিমিলার স্পিসিস মাস্ট হ্যাভ শেয়ার্ড কমন অ্যানসেস্ট্রি, একই ধরনের হচ্ছে পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়েছে, তবেই আমাদের দেহে যেটা নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে অন্য কোনো জীবের দেহে সেটা কিন্তু সক্রিয় অবস্থায় রয়েছে। অর্থাৎ একই পূর্বপুরুষ থেকে আমরা সৃষ্টি হলেও আমাদের দেহে বিভিন্ন এনভায়রনমেন্টে আমাদের দেহে মডিফিকেশান ঘটেছে, যার ফলে সেটা নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, এবং অন্য যার দেহে সেটা ফাংশনাল রয়েছে, তার মানে তার সেটা নিড যে এনভায়রনমেন্টে সে থাকে সেটা তার নিড, সেই জন্য তার ক্ষেত্রে সেটা স্টিল নাও ফাংশনাল অবস্থায় রয়েছে। সো এক্সাম্পল দেখি আমরা। সো এক্সাম্পল হিউম্যানের ক্ষেত্রে তো প্রচুর এক্সাম্পল রয়েছে, প্রচুর আমাদের বডিতে এইরকম ধরনের আমরা ভেস্টিজিয়াল অর্গান দেখতে পাই। সো এক নম্বর হচ্ছে অ্যাপেন্ডিক্স অর ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স ইন হিউম্যান। কোথায় দেখতে পাই আমরা? এটা হচ্ছে আমাদের যে লার্জ ইন্টেস্টাইন রয়েছে, লার্জ ইন্টেস্টাইনের কোলনের সঙ্গে এক ধরনের ফিঙ্গার লাইক এক ধরনের প্রজেকশন দেখতে পাওয়া যায়, যেটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স বলা হয়, এবং ইটস থট টু হ্যাভ কাম ফ্রম our herbivorous ancestors where it played a role in digesting tough plant-based food. সো এটা ধরা হয় যে এই যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে লার্জ ইন্টেস্টাইনের সঙ্গে যে অ্যাপেন্ডিক্স যুক্ত রয়েছে এটা কিন্তু আমাদের ডাইজেশনে কোনো সাহায্য করে না এখন। সো এটা ফাংশনাল নয়, আমাদের দেহেতে এটা ফাংশনাল নয়, এটা ইনঅ্যাক্টিভ কন্ডিশনে রয়েছে। বাট এটা বিলিভ করা হয় যে আমাদের যে পূর্বপুরুষরা ছিল যারা হার্বিভোরাস ছিল অর্থাৎ তৃণভোজী ছিল, সেই সমস্ত তৃণভোজী পূর্বপুরুষরা গাছের ফলমূল এবং বিভিন্ন ধরনের যে শক্ত উদ্ভিজ যে মেটেরিয়াল সেইগুলো খাদ্য হিসাবে গ্রহণ করত, এবং সেই সমস্ত টাফ প্ল্যান্ট ফুডগুলোকে ডাইজেস্ট করার জন্য এই অ্যাপেন্ডিক্স তখন কাজ করতো। এবং স্টিল নাও এখনও যে সমস্ত হার্বিভোরাস যে ম্যামালস রয়েছে অর্থাৎ তৃণভোজী যে স্তন্যপায়ী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু স্টিল নাও এটা কিন্তু ফাংশনাল অবস্থায় রয়েছে। অর্থাৎ এখনও যারা তৃণভোজী রয়েছে, যারা হচ্ছে র মেটেরিয়াল খায়, যেগুলো কাঁচা গাছপালার বস্তু খাচ্ছে, তাদের ক্ষেত্রে এটা কিন্তু এখনও স্টিল নাও এটা কিন্তু ফাংশনাল অবস্থায় রয়েছে। সো এক্ষেত্রে কি হচ্ছে না, এক্ষেত্রে আমরা এটা কনক্লুড করতে পারি যে আগে যেহেতু আমাদের অ্যানসেস্টররা হার্বিভোরাস ছিল এবং র মেটেরিয়াল খেত, তখন অ্যাপেন্ডিক্স আমাদের ডাইজেশনে সাহায্য করতো। বাট যখন আমাদের ডায়েটটা চেঞ্জ হলো, আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ হলো, আমরা ফুডকে কুক করে খেতে লাগলাম, এবং তখনই হচ্ছে অ্যাপেন্ডিক্সটার কিন্তু ফাংশনটা আর দেখা যাচ্ছে না, তখন অ্যাপেন্ডিক্সটা আস্তে আস্তে ভেস্টিজিয়াল অর্গানে পরিণত হচ্ছে। যদিও অ্যাপেন্ডিক্স টোটালি নন ফাংশনাল, এটা কিন্তু এখন সায়েন্টিস্টরা বিশ্বাস করেন না। এখন কিছু মানে এখন রিসেন্ট স্টাডি বলছে যে অ্যাপেন্ডিক্সের মধ্যে কিন্তু কিছু বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে যেইগুলো আমাদের ডাইজেশনে সাহায্য করতে পারে। সো অ্যাপেন্ডিক্স টোটালি কিন্তু নন ফাংশনাল হিসাবে এখন আমরা ধরতে পারি না, রিসেন্ট স্টাডি সেটাই বলছে। নেক্সট এক্সাম্পল হচ্ছে নিকটিটেটিং মেমব্রেন অর প্লিকা সেমিলিউনারিস। সো নিকটিটেটিং মেমব্রেন বা প্লিকা সেমিলিউনারিস, এটার আরও একটা নাম আছে থার্ড আইলিড।
সো আমাদের ক্ষেত্রে তো দুটো আইলিড আমরা হিউম্যানের ক্ষেত্রে দেখতে পাই, একটা আপার আইলিড এবং একটা লোয়ার আইলিড, যেটা চোখের পাতা যেটাকে বলছি আমরা। সো আপার আইলিড অ্যান্ড লোয়ার আইলিড তো প্রেজেন্ট রয়েছে, তার সঙ্গে একটা থার্ড আইলিড, সেটা কোনটা না যেটা হচ্ছে একদম আমাদের চোখের যেটা লেফট কর্নার রয়েছে, সেই লেফট কর্নারে ইন্টারনাল আই লেফট কর্নারে আমরা কি দেখতে পাই চোখের মধ্যে, একটা তো মণি দেখতে পাচ্ছি কালো মতো, তারপর একটা সাদা পার্ট রয়েছে, আর একটা যেখানে হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ডস বা টিয়ার গ্ল্যান্ড প্রেজেন্ট রয়েছে একদম লেফট কর্নারে, সেই জায়গায় একটু রেডিশ মতো পিঙ্কিশ মতো এক ধরনের যে ফোল্ড অফ টিস্যু যেটা দেখতে পাওয়া যায়, এক ধরনের যে টিস্যু রেমন্যান্ট কন্ডিশনে বা ক্ষুদ্রাকৃতি অবস্থায় রয়েছে, সেটাই হচ্ছে নিকটিটেটিং পর্দা বা প্লিকা সেমিলিউনারিস বলছি বা থার্ড আইলিড বলছি। এটা অন্য যে ভার্টিব্রেটস রয়েছে, দ্যাট ইজ বার্ডস, অ্যাম্ফিবিয়া, রেপটাইলস, এদের ক্ষেত্রে কিন্তু নিকটিটেটিং মেমব্রেন স্টিল নাও ফাংশনাল কন্ডিশনে রয়েছে, এবং এই নিকটিটেটিং মেমব্রেন কিন্তু এদের ক্ষেত্রে এদের চোখকে ময়েস্ট রাখতে সাহায্য করছে, আর্দ্র রাখতে সাহায্য করছে এবং প্রোটেকশনে সাহায্য করে থাকে। এবং আমাদের ক্ষেত্রে যেহেতু আপার এবং লোয়ার আইলিড ফুল ফাংশনটা করছে, সেই জন্য আমাদের ক্ষেত্রে এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা রিডিউসড ফর্মে রয়ে গেছে আমাদের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে অরিকিউলার মাসেলস অফ ইয়ার পিন্না। সো বহির্কর্ণের ক্ষেত্রে যে অরিকিউলার মাসেল অর্থাৎ কিছু মাসেল থাকে, যার ফলে কি হয়, কিছু অ্যানিমেলকে আমরা দেখতে পাই যে তারা কর্ণছত্রটাকে কি করতে পারে, নাড়াতে পারে। এবং এই অ্যানিমেলগুলো কর্ণছত্রটাকে নাড়াচ্ছে কিসের জন্য না, দিস মাসেলস হেল্প টু মুভ এক্সটার্নাল ইয়ার্স ইন অ্যানিমেলস হোয়েন দে আর অ্যালার্টেড টু ডেঞ্জার। যখন তারা ডেঞ্জার কন্ডিশনে, কোনো ডেঞ্জার কন্ডিশনে থাকে, তখন সেটাকে অ্যালার্ট করার জন্য এই অরিকিউলার মাসেলটাকে তারা এরকমভাবে নাড়াতে থাকে। But since humans are able to capture sound effectively by moving our head, the need for these muscles been eliminated. আমরা যেহেতু হেডকে মুভ করতে পারি, সেই জন্য আমাদের ক্ষেত্রে এই যে অরিকিউলার যে মাসেল, যেটা আমাদের কানটাকে হিলাতে সাহায্য করতে পারে, এইরকম ধরনের মাসেলটা কিন্তু রয়ে গেছে রেমন্যান্ট কন্ডিশনে এবং নন ফাংশনাল কন্ডিশনে এটা কিন্তু প্রেজেন্ট রয়েছে। কিছু কিছু পার্সন আমরা দেখতে পাবো যে স্টিল নাও তারা কিন্তু কানগুলো হেলাতে পারে, বাট সেটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাটাভিজম আমরা নেক্সট পড়বো, যে অ্যাটাভিজম কি সেটা আমরা নেক্সট পড়বো। এছাড়াও মানুষের ক্ষেত্রে আরও কিছু যেগুলো আছে, সেটা হচ্ছে উইজডম টিথ, যেমন আক্কেল দাঁত যেটাকে বলছি আমরা। সো এটা হচ্ছে থার্ড সেট অফ মোলার যে টিথ থাকে সেইগুলো, অর্থাৎ যখন আমাদের পূর্বপুরুষরা যখন ছিল, তারা যখন র মেটেরিয়াল খেত, র প্ল্যান্ট মেটেরিয়াল খেত, সেটাকে গ্রাইন্ড করার জন্য, পিসার জন্য বা চিবানোর জন্য চোয়ালগুলো অনেক বড় হতো, এবং এই চোয়ালে এরকম থার্ড মোলার সেট হিসাবে এই টিথগুলো ফাংশনাল ছিল। পরবর্তীকালে সেম জিনিস আমরা মেটেরিয়াল ফুডগুলোকে মেনলি কুক করে খেতে শিখেছি, অর্থাৎ রান্না করে খেতে শিখেছি, এবং রান্না করার জন্য ফুডগুলো অটোমেটিক্যালি সেটা হচ্ছে সফট হয়ে যাচ্ছে, এবং সফট হয়ে যাওয়ার জন্য সেই জন্য এটাকে আর ফার্দার খুব বেশি জোর লাগিয়ে পিসার দরকার পড়ে না, চিবোনোর দরকার পড়ে না, এবং দ্যাটস ওয়াই চোয়ালটা আস্তে আস্তে ছোট হতে থাকে, স্মলার চোয়াল হতে থাকে। সো হিউম্যান ইভলিউশনে আমরা দেখতে পাবো যে চোয়াল আস্তে আস্তে, আমাদের পূর্বপুরুষের চোয়াল অনেক লম্বা ছিল, তারপর আস্তে আস্তে আমাদের ক্ষেত্রে চোয়ালটা ছোট হতে থাকছে, এবং এই ছোট হওয়ার ফলে এই টিথটা আর কিন্তু কোনো প্লেস পাচ্ছে না ডেভেলপ করার জন্য। সেই জন্য মাড়ির মধ্যে এটা এখনও কিন্তু একদম রেমন্যান্ট কন্ডিশনে থেকে যায়। অনেক সময় কিছু কিছু জনের ক্ষেত্রে কিন্তু এই উইজডম টিথ অনেক বছর পর আবার ডেভেলপ করতে থাকে, এবং সেটা হচ্ছে খুব কিন্তু পেনফুল হয়। সো উইজডম টিথ আমাদের ক্ষেত্রে একটা ভেস্টিজিয়াল অর্গানের মধ্যে পড়বে। এছাড়া বডি হেয়ার আছে, যে লোম, অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের পুরো বডি লোম দ্বারা আবৃত ছিল, আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে একটা ভেস্টিজিয়াল অর্গান। দ্য টেল বোন অর কক্সিস যেটাকে বলছি, সো আমরা সবাই জানি আমাদের যে পূর্বপুরুষের ক্ষেত্রে টেল ছিল, অর্থাৎ লেজ ছিল, এবং লেজটা তাদের ব্যালেন্সে সাহায্য করতো। পরবর্তীকালে আমরা যখন ওয়াকিং করতে পেরে গেলাম, অর্থাৎ চলতে পেরে গেলাম, যখন দ্বিপদ গমন বাইপেডাল যখন একটা লোকোমোশন চলে এলো, তখন কিন্তু এই টেলটার আর প্রয়োজন হচ্ছে না, এবং আমাদের বডিতে এটা কিন্তু একদম রেমনেন্ট পার্ট হয়ে রয়ে গেছে, অর্থাৎ যেটা ভার্টিব্রাল কলাম যেটা রয়েছে, সেই ভার্টিব্রাল কলামের একদম শেষে ফিউজড পার্ট হয়ে থাকছে, সেই জন্য এটাকে টেল বোনও বলা হয়ে থাকে। এগুলো গেল মানুষের ক্ষেত্রে। এরপর ভেস্টিজিয়াল অর্গানস ইন আদার অ্যানিমালস।
এছাড়া আলাদা আলাদা কিছু অ্যানিমালস রয়েছে যাদের ক্ষেত্রেও কিছু ভেস্টিজিয়াল অর্গান দেখতে পাই, যেমন উইংস অফ ফ্লাইটলেস বার্ড, কিছু কিছু পাখি আছে যারা ওয়াক করতে পারে এবং দৌড়াতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু এই তাদের যে উইংসটা সেটা হচ্ছে ভেস্টিজিয়াল অর্গানের কাজ করে থাকে। সো এইরকম ফ্লাইটলেস বার্ডের এক্সাম্পল হচ্ছে যেমন এমু, কিউই, অস্ট্রিচ। সো অস্ট্রিচ তো প্রায় পার আওয়ার 80 কিলোমিটার 60 কিলোমিটার বেগেও দৌড়তে পারে। অ্যান্ড অস্ট্রিচের যে এগটা হয় সেটা কিন্তু লার্জেস্ট সেল, অ্যানিম্যাল সেল হিসাবে কাজ করে থাকে। হিন্ড লেগস অফ রেপটাইলস, সো রেপটাইলসের থেকে এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্নেক্সের ক্ষেত্রে বলতে পারি আমরা। সো স্নেক্স সাধারণত বিলিভ করা হয় লিজার্ড থেকে স্নেক্স ডেভেলপ করেছে, এবং লিজার্ডের লেগগুলো এমনিতেই স্মল থাকে, তারপর আস্তে আস্তে স্নেকের ক্ষেত্রে স্মল থেকে আরও স্মলার হতে চায়, এবং একদম অবলুপ্ত একদম কিছু কিছু স্নেক্সের ক্ষেত্রে ক্ষুদ্রাকৃতির এরকম দেখতে পাই আমরা। যেগুলো ব্লাইন্ড ফিশ, কেভ ডুয়েলার্স যেগুলো আছে, অর্থাৎ যারা সমুদ্রের যে গুহতে যারা বসবাস করে তাদের ক্ষেত্রে রুডিমেন্টারি আই থাকে। সো এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আদার্স যে অ্যানিমালস রয়েছে তাদের ক্ষেত্রে কিছু ভেস্টিজিয়াল অর্গানসের এক্সাম্পলের মধ্যে পড়ছে এগুলো।